হ্যালো, ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদেরকে প্রাইমারি টেটের ম্যাথ ক্লাস করাবো। তো আমাদের আগে অনেক ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে চলে যাও। প্লেলিস্টে আমাদের ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, তো আরেকটা কথা বলি, আমাদের একটা ফ্রিতে মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, 10 তারিখে তোমরা যারা মক টেস্টটা দিতে চাও, ঠিক আছে, আমাদের সঙ্গে চ্যানেলে যুক্ত হয়ে যাও। ওকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটা একটা লাইক করে রাখো। তাহলে আমি যখন এর পরে ক্লাস আপলোড করব তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা যে মক টেস্টটা দেবে সেটারও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। ওই জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, ফ্রিতে মক টেস্ট নেব পুরো 150 নাম্বারের। ঠিক আছে, আমাদের সাইডে কোশ্চেন সব আপলোড হয়ে গিয়েছে। ওকে, যাই হোক, তো তোমরা যারা মক টেস্টটা দিতে চাও, ঠিক আছে, আমাকে কমেন্টেও জানাতে পারো। যাই হোক, আজকে আমরা শুরু করছি ক্লাস। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম নিয়ে এসেছি তোমাদের জন্য। প্রত্যেকে ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে, পুরো ক্লাসটা কন্টিনিউ করবে, দেখবে অনেক তথ্য পাবে। প্রথম প্রশ্ন, প্রথম 100টি মৌলিক সংখ্যার গুণফলের এককের স্থানের অঙ্ক। অপশানটা নাও। দেখো, তোমরা প্রত্যেকে অপশানটা নিয়ে আনসারটা কমেন্টে জানাবে। প্রথম 100টি মৌলিক সংখ্যা, আমি তোমাদেরকে বলেছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত যে প্রথম 100টা মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 25টা। ঠিক আছে, এই যে 25টা মৌলিক সংখ্যা 2, 3, ঠিক আছে, 5, 7, 11, 13 এভাবে চলবে। তো এখন এদের প্রত্যেককে গুণ করতে হবে। এই গুণফলটা আমাদের তার এককের ঘরের অঙ্কটা কত হবে। দেখো, আমরা এতটা গুণ করতে যাব না। আমরা কি করব, এখানে 2 আছে, এই 2-র কথা খেয়াল রাখবো, আর এখানে 5 আছে, এই দুজনকে জাস্ট গুণ করো। গুণ করলে কত হচ্ছে 10। এবার 10-এর সঙ্গে তুমি যাকেই গুণ করো না কেন, দেখবে সব কিন্তু শেষ সংখ্যাটা কিন্তু সেই একটা শূন্য থাকবে, তুমি যেভাবেই গুণ করো না কেন। ঠিক আছে, লাস্ট ডিজিট অর্থাৎ ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কিন্তু 0 থাকবে। একদমই ইজি প্রবলেম, জাস্ট বেসিকটা একটু জানা দরকার, তাই জন্য বলে দিলাম। তো আমরা পরের কোশ্চেনে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আজকের ক্লাসে, অনেক গুরুত্বপূর্ণ আছে অনেক ক্লাস। এই ক্লাসটাই তোমাদের জন্য খুবই হেল্প হবে আশা করি। দেখো, স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ 16 কিমি পার ঘন্টা হলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত। অপশানটা নাও, প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাতে থাকো। বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু স্রোতের গতিবেগটা আমরা জানি, প্রশ্নটা ভালো করে দেখবে, স্রোতের গতিবেগ আমরা কিন্তু জানি এবং এককটাও খেয়াল রাখবে, এককগুলো কিসে আসে। আর বলছে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হচ্ছে 16 কিমি পার ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ কত হবে। এখন বিষয় হচ্ছে, এই যে স্রোতের প্রতিকূলে নৌকাটা যেহেতু চলছে না, তাহলে কি হবে, নৌকার নিজস্ব গতিবেগ থেকে কিছুটা কম হবে, হ্যাঁ কি, তাই তো। তো এখানে তাহলে 16 থেকে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এর নৌকার গতিবেগটা আরো বেশি হওয়ার কথা, তা নাহলে কিন্তু ওই 16তে চলবে না। ঠিক আছে, তাই জন্য স্রোতের গতিবেগটা ওখানে অ্যাড হলো, তাহলে হচ্ছে 22। এইটা হচ্ছে কি অ্যাকচুয়াল নৌকার গতিবেগ। কি বললাম বুঝতে পারছো, এটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা নৌকা যে গতিবেগ নিয়ে চলছে সেটা হচ্ছে এইটা, এতটা কষ্ট করে চলছে, কিন্তু স্রোত রয়েছে বলে ওটাকে 6 কিমি আরো কমিয়ে এনে আমাদের কিন্তু 16তে দিয়ে দিচ্ছে। এখন এবারে বলছে স্রোতের যদি অনুকূলে হয়, যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে যদি নৌকা চলে, তাহলে কি হবে, আরো গতিবেগ বাড়িয়ে দেবে, তাহলে আবার কি হবে, এর সঙ্গে কিন্তু 6টা অ্যাড হবে। ঠিক আছে, ওই জন্য কিন্তু এখানে 28 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে কিন্তু 22 কিন্তু হবে না, ভালো করে খেয়াল রাখবে। 22টা হচ্ছে জাস্ট নৌকার গতিবেগ। ঠিক আছে, কিন্তু এখানে প্রশ্নে আমাদের চেয়েছে স্রোতের অনুকূলে, এই কথাটা খেয়াল রাখো, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ চাচ্ছে। ওই জন্য কিন্তু আমাদের কিন্তু তখন রাইট অ্যান্সার হচ্ছে 28, অর্থাৎ অপশান বিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে অপশান বি। তোমরা প্রত্যেকে ক্লাসটা একটি লাইক করো, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে প্রত্যেকে এক্ষুনি একটা লাইক করে দিও। ওকে, এবং ক্লাসটা শেয়ার করো বেশি বেশি। ঠিক আছে, যেহেতু আমাদের মক টেস্টের জন্য আমরা 100 জনকে নেব। ঠিক আছে, মোটামুটি প্রায় হয়ে গিয়েছে, আর অল্প কয়েকজন আছে। তোমরা একটু বেশি বেশি শেয়ার করো, তাহলে আমরা 100 জন হয়ে গেলে আমরা মক টেস্টটা নিয়ে নেবো। এবং 10 তারিখে আমাদের মক টেস্টটার অ্যাকচুয়ালি ডেটাটা ফিক্সড করা হয়েছে। ঠিক আছে, চলো যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 14 বছর। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 4 জন কিন্তু এখানে আছে। ঠিক আছে, 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 14 বছর। এবারে বলছে এপাশে আবার বলছে মা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। ঠিক আছে,
তাহলে মায়ের 35 বছর বয়স হলে বাবার বয়স কত? এখানে আমাদের অপশনটা নাও, নিয়ে প্রত্যেকে কমেন্টে আনসারটা জানাতে থাকো। প্রত্যেকে আনসার কমেন্টে জানাবে। দেখো আমি তোমাদেরকে একটু হেল্প করি, এখানে অ্যাকচুয়াল খেয়াল করা, এখানে দেখো বাবা ও 4 সন্তান, অর্থাৎ এখানে কিন্তু 4 জন না 5 জন আছে টোটাল, ঠিক আছে? এখানে টোটাল কিন্তু 5 জন আছে, তাদের বয়সের গড় কত বলছে? 14 বছর। তাহলে মনে রাখবে আমরা যদি তাদের বয়সের সমষ্টি বার করি তাহলে 14 সঙ্গে 5 গুণ করে দাও। এরপরে আবার দেখো এখানে কি বলছে, মা ও 4 সন্তানের বয়সের গড় হচ্ছে 12 বছর। তাহলে এখানেও কিন্তু আমাদের কি করতে হবে, 12 সঙ্গে 5 আমাদের গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমাদের হলো 60। এবারে যেহেতু মায়ের বয়সটা আমাদের জানা আছে 35 বছর, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো। বসালে বিয়োগ করে দাও, জাস্ট বিয়োগ করলে 4 সন্তানের বয়সটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 5 25, তাহলে এদের যে 4 জনের যে বয়স সেটা হচ্ছে 25 বছর। এখন এটা হচ্ছে আমাদের গুণ করলে হচ্ছে 70, জাস্ট এটা থেকে আমরা যদি 25টা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু বাবার বয়সটা চলে আসবে, অর্থাৎ এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 4, অর্থাৎ 45। অর্থাৎ অপশান এ কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেলাম। ওকে, একদমই সহজ, জাস্ট একটু বুঝে নিতে হবে, বুঝে নিলেই কিন্তু অঙ্কগুলো সহজ। গড় কিন্তু যখনই বলবে তখন যতগুলো সংখ্যা বা যতগুলো লোকজন থাকবে তাদের প্রত্যেকটা দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 14 সঙ্গে যেহেতু এই 5টা গুণ হয়েছে, যেহেতু 5 জন ছিল, এই যে 4 জন আর এখানে একজন 5 জন, আর এখানে দেখো একজন, আবার এখানে একজন 4 জন, এই 4 জন টোটাল 5 জন হচ্ছে, তাই এখানে আমরা কিন্তু 5 দিয়ে গুণ করলাম। ওকে, এটা বয়সের সমষ্টি। তাহলে আমাদের এখানে অপশান এ আমরা রাইট অ্যান্সারটা পেলাম। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অপশানটা নিয়ে তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাও। x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু 2 হলে x/1 প্লাস x প্লাস x স্কোয়ার এর মান কত? এখন আমি তোমাদেরকে বলবো এই ধরনের অঙ্ক করার জন্য না, মানে দেখে উত্তর হবে, একদম দেখে উত্তর হবে। এখানে যদি 2 থাকে, যদি থাকে, আর এবং এখানে যদি প্লাস থাকে আর এইভাবে থাকে, তাহলে একদম সরাসরি উত্তর লিখবো আমরা। সরাসরি কিভাবে, যে এখানকার যে x এর মান হবে সেটা আর কেউ না, x এর মান হবে 1, ঠিক আছে? এখানে যদি মাইনাস থাকে তাহলে তখন x এর মান হবে -1, যদি এখানে -2 থাকে। তাহলে যেহেতু এখানে x এর মান আমাদের এই 2 আছে, তাহলে আমাদের x এর মান কত হবে? আমাদের কিন্তু x এর মান আসবে 1 আসবে, ঠিক আছে? জাস্ট এটার অর্ধেক হয়ে যাবে x এর মান। এবার আমরা x এর যখন মান পেয়ে গেলাম না, তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে তো অঙ্কটা শেষ। উপরে 1 হলো, নিচেই 1, তারপর x এর মানটা আমরা বসালাম 1, আবার 1 কে স্কোয়ার, অর্থাৎ উপরে আমরা পাচ্ছি 1 আর নিচে পাচ্ছি 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ উপরে 1 আর নিচে হচ্ছে 3। তাহলে 1/3 কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা অপশান এতে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। বোঝা গিয়েছে? যদি কারোর মনে হয় যে এটা কীভাবে হলো, তাদের জন্য আমি একবার একটু ডিটেলসে বলে দিই, যাতে ভবিষ্যতে ট্রিক্সটা ভুলে গেলেও যাতে এই ধরনের অঙ্ক করতে পারো। দেখো আমি কি করতে চাইছি, অ্যাকচুয়ালি শর্ট ট্রিক্সে তো করবো, এবার একটু ডিটেলসটা একটু বলে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা লসাগু করে দাও, লসাগু করলে হচ্ছে x² প্লাস 1/x ইজ ইকালস টু 2। মনে রাখবে সহজ স্টাডি তোমাদেরকে শুধুমাত্র শর্ট ট্রিক্স বলে ছেড়ে দেয় না, ডিটেলসটা আলোচনা করে, যাতে তোমরা পরে গিয়ে এইগুলো না ভুলে যাও। ওই জন্য বলছি তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? শুধু শর্ট ট্রিক্স বলে যাবো, এটা হলে ওটা হয়, ওটা হলে এটা হয়, ব্যাপারটা এরম না। কিভাবে আসে, কেন আসে, সেটা আমরা যথেষ্ট পরিমাণে ব্যাখ্যা করার চেষ্টা করি, ঠিক আছে? কারণ শর্ট ট্রিক্স কিন্তু দেখবে তোমরা দুদিন পরে ভুলে যাবে, এটা একদম বাস্তব কথা, দুদিন পরে কিন্তু তোমরা ভুলে যাবে। কিন্তু যদি একটু বেসিক জায়গাটা না ক্লিয়ার থাকে যে এইটা এইভাবে করতে হয়, তাহলে কিন্তু না দেখবে ওই শর্ট ট্রিক্সটা অনেক দিন মনে থাকবে। এটা আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি, হ্যাঁ, মানে এটা আমি নিজেও কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ট্রিক্স শিখেছি, কিন্তু আমি নিজেও অনেক শর্ট ট্রিক্স হয়ে গেছে, এখন আমার আর মনে থাকে না, ঠিক আছে? তো ওই জন্য আমার শর্ট ট্রিক্স অঙ্ক যখন সামনে আসে আমি সঙ্গে সঙ্গে বসে শর্ট ট্রিক্স নিজে তৈরি করে নিই, ঠিক আছে? ওই জন্য তোমাদেরকে আমি বলছি, যদি একটু বেসিকটা ক্লিয়ার করে রাখতে পারো, দেখবে আগামী দিনে তোমার যে সমস্ত পরীক্ষা আসবে সামনে, সেই সমস্ত পরীক্ষায় ম্যাথ নিয়ে আর প্রবলেম হবে না, ঠিক আছে? জাস্ট বেসিকটা ক্লিয়ার রাখবে। ওই জন্য বেসিক আমাদের একটা কোর্স করানো হচ্ছে, তোমরা চাইলে সেই কোর্সটাতে যুক্ত হতে পারো, ঠিক আছে? যদি সেটা পেইড ব্যাচ, তো সেখানে চাইলে তোমরা যুক্ত হতে পারো। তোমরা এই নাম্বারে দেওয়া, এই যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? মানে ওখানে আমি তোমাদেরকে ধরে একদম ম্যাথের যে ছোটোবেলার যে ঘাটতি, সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করব, এবং সঙ্গে যে পরীক্ষার হলে যে কিভাবে প্রশ্নগুলো উত্তর করতে হয় বা কিভাবে শর্ট ট্রিক্স এবং কেন হয়, সেইগুলো নিয়ে কিন্তু সেখানে আলোচনা করা হবে সেই ক্লাসে।
ঠিক আছে, ওখানে আমাদের 50 জন হলে আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো। ঠিক আছে, তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যুক্ত হতে পারো। যাই হোক, আমরা আর কথা বাড়াবো না, এটা আমরা সলভ করি। দেখো এখানে আমরা কি করব, এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2x। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই 2xটা এখানে আসলো, এ পাশে চলে আসলো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে বসে আছে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ এখান থেকে আমি পাবো এক্স ইকুয়ালস টু 1, মাইনাস 1টা ও পাশে চলে গেলে 1 হলো, আর এটা এ স্কোয়ারটা এ পাশে গিয়ে রুট হয়ে যায়, রুট হলে 0কে রুট করলে তো সেই 0ই হয়। তাহলে এক্স এর মানটা আমরা কিন্তু 1 পেলাম। এখন যদি বাই চান্স এইখানে অন্য কোনো একটা সংখ্যা থাকে, ঠিক আছে, এমন একটা সংখ্যা দিল, ধরো এখানে এখানে এই অঙ্কটা এই জায়গাটায় 4 দিল আর এই জায়গাটায় 4 দিল সাপোজ, দিয়ে তোমাদের এই প্রশ্নটাই করলো, যদি তোমরা আমার এই যে বেসিক যে জায়গাটা, এই জায়গাটা যদি ক্লিয়ার থাকে না, তোমরা এই ধরনের অঙ্ক যতগুলো অঙ্ক থাকবে সব অঙ্ক করে ফেলতে পারবে। ওই জন্য আমি তোমাদের জন্য একটুখানি সময় নিয়ে এটা বললাম। তাহলে এক্স এর মান পেলাম, এখানে জাস্ট পুট করে দাও, এখানে পুট করে দিলে কিন্তু আনসার হয়ে যাবে 1/1 প্লাস 1 প্লাস 1, তাহলে 1/3। ঠিক আছে, তো এই জন্য বলছি এই বেসিক জিনিসগুলো একটু ক্লিয়ার করো বা ক্লিয়ার করে নাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে। ওই জন্য পুরো ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে, 2-1 মিনিট দেখে চলে গেলে তোমাদেরই অনেক জিনিস মিস হয়ে যাবে, তোমরা অনেক জিনিস বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যাব। চলো পরের কোশ্চেন। তাহলে এখানে আমাদের অপশান এ রাইট অ্যান্সার হচ্ছে। পরের কোশ্চেন হচ্ছে, দেখো এ একটা খুব ভালো একটা অঙ্ক। কোনো পরীক্ষায় রবিন 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। এখানে খেয়াল রাখো 30% নাম্বার সে পেয়েছে, কিন্তু সে 15 নম্বরের জন্য জাস্ট ফেল করে গিয়েছে। টোটাল নাম্বারে যে একটা স্কোর থাকে যতটা তুলতে হবে, সেখানে 15 নাম্বার পেলে সে পাস করতো, এটা কিন্তু মনে রাখবে। 15 পেলে জাস্ট পাস করতো, পুরো টাই, কিন্তু 15 নম্বরের জন্য সে ফেল করে ফেলেছে। এখন এখানে তাজমিরা কি করেছে, 40% নম্বর পেয়ে পাস নম্বর থেকে 35 নম্বর কিন্তু আবার বেশি পেয়ে গিয়েছে। তাহলে খেয়াল করো এখানে কিন্তু 40% নাম্বার পেয়েছে, তার জন্য কিন্তু কি হয়েছে, 35 নাম্বার বেশি পেয়ে গিয়েছে। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় যে পাস মার্কসটা ছিল তার শতকরা কত? ঠিক আছে, তোমরা অপশানটা নাও এবং প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাতে থাকো। আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেব, একদম ইজি বলবো, মানে জাস্ট মানে কি বলবো, দেখেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে হয়। ওই জন্য তোমরা একটু যদি যারা পারবে ক্যালকুলেশন করো, খাতা পেন নিয়ে ক্যালকুলেশন করে আমাকে একটু আনসারটা জানাও, তারপরে আমি তোমাদেরকে আনসার বলে দেবো কিভাবে করতে হয়। খেয়াল করো 30% নাম্বার পাওয়ার পরেও 15 নম্বরের জন্য ফেল করছে। তাহলে যদি আর 15টা নাম্বার তুলতে পারতো তাহলে কি হতো, পাস করতো। এখন এই 40% নাম্বার পেয়ে জাস্ট 35 নাম্বার বেশি পেয়েছে, কার থেকে, যেখানে পাস মার্কস ছিল তার থেকে। তাহলে এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বার যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে 15 প্লাস 35, কারণ এই 15 পেলে পাস করতো, তাহলে পাস করার পরে আবার 35 পাচ্ছে, তাহলে টোটাল 15 প্লাস 35 করলাম, এই দুটো টোটাল যোগ করলে হচ্ছে 50। খেয়াল করো এইটা কেন হয়েছে, এই যে 50টা কেন এসছে, কোথা থেকে এসছে সেটা আমাদেরকে বুঝতে হবে। জাস্ট এই 30% থেকে জাস্ট 40% হয়ে গেল, অর্থাৎ 10%-এর জন্য এই গন্ডগোলটা হয়েছে। কত নাম্বার পার্থক্য হয়ে গিয়েছে, 50 নাম্বারের পার্থক্য হয়ে গিয়েছে। এবার তাহলে আমরা এখান থেকে 100% বা প্রথমে 1% বার করলাম, তাহলে 1% মানে হচ্ছে 5 আর 100% মানে হচ্ছে 500। তাহলে ওই দিন মানে ওই যে ওদেরকে পরীক্ষাটা হয়েছিল অ্যাকচুয়ালি 500 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এতটুকু ক্লিয়ার, 500 নাম্বারের পরীক্ষা হয়েছিল। এখানে যদি তোমাদেরকে এই প্রশ্নটাই করতো যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটিতে, তো এখানে কিন্তু উত্তর হতো 500। এখন এই যে 500 নাম্বারের জন্য দেখো এখানে 30% যদি আমরা করি 500, তাহলে 500কে আমরা যদি 30% করি, 30/100 ক্যান্সেল হবে, তাহলে হচ্ছে 150। ঠিক আছে, এই যে 150 নাম্বার সে কিন্তু পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করেছিল, তাহলে অ্যাকচুয়াল পাস নাম্বার কত, আর 15 যোগ করলে হতো, হ্যাঁ কি না, তাহলে হচ্ছে 165। এই নাম্বারটা পেয়ে সে কিন্তু জাস্ট কোয়ালিফাই করবে, জাস্ট টাই পাস করবে। তাহলে পাস মার্কসটা ছিল এত নাম্বারের, কিন্তু আমাদের প্রশ্ন এটাও চাইনি, আমাদের প্রশ্ন চেয়েছে পার্সেন্টেজ কত। তাহলে শতকরা যখন আমাদের বার করতে হয়, টোটাল নাম্বারটা আমরা যেহেতু এখানে 500 বার করে ফেলেছি, সেটা দিয়ে জাস্ট একটা ভাগ করে দাও, দিয়ে 100% করে দাও।
ঠিক আছে, শূন্য ক্যান্সেল হচ্ছে, আর এখানে 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, অর্থাৎ 33% কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ভালো লাগলো? যদি ভালো লাগে তোমরা এক্ষুনি একটা লাইক করো। তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ধরনের ক্লাস নিয়ে আসার জন্য প্রচুর হেল্প করে। তোমাদের একটা লাইক, সত্যি বলছি, তোমরা একটা লাইক করলে তার জন্য কিন্তু একটা ক্লাস নিয়ে আসার জন্য আমার কাছে অনেক ডিপেন্ড করে। ওই জন্য তোমরা মানে ক্লাসটা লাইক করো। ঠিক আছে, তাহলে এখানে অপশান এ কিন্তু রাইট অ্যান্সার পেলাম। চলো পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন বলছে কোনো মূলধন 5 বছরে সুদে আসলে 600 টাকা। তাহলে 5 বছরে কি হচ্ছে, ভালো করে প্রশ্নটা পড়ে বোঝো। 5টা বছর সময় যাবে, সুদ প্লাস আসল মিলে হবে 600 টাকা। আমি আসলও জানি না কত, সুদও কত সেটাও জানি না। ঠিক আছে, আবার 3 বছরে সুদে আসলে 560 টাকা হয়। তাহলে আসল কত টাকা? তোমরা অপশানটা নিয়ে আনসারটা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করব। আর এখানে তোমাদের আর একটা কথা বলে রাখি, যে সেটা হচ্ছে এটা কিন্তু সরল সুদের অঙ্ক। ওকে, এটা কিন্তু সরল সুদের ওপর দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে 5 বছরে কত? 600 সুদে এবং আসলে। 3 বছরে কত? 3 বছরে 560 টাকা। তাহলে খেয়াল রাখো 5 বছরে হচ্ছে সুদে আসলে 600 টাকা। ঠিক আছে, 3 বছরে সুদে আসলে মিলে হচ্ছে 560 টাকা। আচ্ছা, তাই যদি হয় তাহলে এদের গ্যাপটা কত? 2 বছর। তাহলে 2 বছরের সুদ আর আসল মিশে কত হবে? না সরি, 2 বছরের যে সুদটা, আমি বলছি কেন সুদটা বার হবে। এখানে 600 থেকে এটা বাদ দাও, 40 টাকা। কারণ হচ্ছে এখানে আসলটা কিন্তু দুজনের কাছেই থাকছে। তাহলে যখন আমরা বিয়োগ করব ওই আসলটাও না চলে যাবে। বুঝতে পারলে? মানে এই দুজনের কাছেই আসল আছে। এবার সুদ কি, সুদ তো একজনের 5 বছরের আলাদা, 3 বছরেরও তো আলাদা। ওই জন্য সুদটা হচ্ছে ডিফারেন্স হয়ে 2 বছর হয়েছে। তাহলে 2 বছরের জন্য 40 টাকা। তাহলে 1 বছরের জন্য সুদ কত হবে? 20 টাকা। যেহেতু 1 বছরের জন্য সুদ 20 টাকা হচ্ছে, তাহলে 3 বছরের জন্য সুদ কত হবে? তাহলে 1 বছরে 20 হলে 3 বছরে কত হবে? 60 টাকা। হ্যাঁ কি না? 3 বছরের সুদ কত হবে? 60 টাকা। তাহলে আমাদের 3 বছরের সুদ আর আসল মিশে কত ছিল? 560 টাকা। তাহলে জাস্ট 60 টাকা এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে তো খেলা শেষ। তাহলে 60 টাকা বাদ চলে যাবে। তাহলে হচ্ছে 500 টাকা হচ্ছে আমাদের কিন্তু আসল। সুদও যদি বার করতে বলতো তাহলে কিন্তু আমরা এইভাবে করতাম, অথবা এই অঙ্কটাই তোমাদেরকে বলতো সুদের হার বার করতে। আমি তোমাদেরকে আর একটা এক্সট্রা ডেটা দিচ্ছি এখান থেকে বক্স করে। যদি এই ধরনের অঙ্কটাই যদি আমাদেরকে সুদ বার করতে বলতো তখন কি করতে? যেহেতু 1 বছরে আমাদের সুদ হচ্ছে কত? 60 টাকা। তাহলে নিশ্চয়ই এটা আসলের ওপরে হয়েছে, 500 টাকার ওপরে। তাহলে 500 টাকায় হয়েছে। 1 বছরে 1 টাকার ওপরে সুদ হয়েছে কত? 60/500 টাকা। আর 100 টাকার উপরে কত হবে? 100 টাকা হলে কত? তাহলে ইন্টু 100 করে দাও। এখানে ক্যান্সেল হলো, এখানে কাটলে হলো 12। তাহলে 12% তখন কিন্তু সুদের হার হতো। ঠিক আছে, এটা একটা এক্সট্রা ডেটা দিলাম। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। আর আমাদের আগেই কিন্তু রাইট অ্যান্সার চলে এসছে। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 500। কি বললাম বোঝা গিয়েছে? যাই হোক, আমরা পরের অঙ্কে চলে আসি। যদি এর পরেও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। সেই অঙ্কটা আমি পরের দিনকে ক্লাসে আলোচনা করে দেবো। অথবা তোমাদের কোনো অঙ্ক যদি প্রবলেম হয় যেটা বুঝতে পারছো না, বা আদার্স অন্য কোথাও যদি কোনো অঙ্ক প্রবলেম হয়, সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে এসে টাইপ করে লিখবে, লিখে আমাকে পাঠাবে। আমি সেই অঙ্কটা পরের ক্লাসে তোমাদেরকে আলোচনা করব। এই যে পরপর দুটো অঙ্ক করছি, এটা আমাকে পাঠিয়েছিল, তার আনসারটা দিচ্ছি। ঠিক আছে, তো যে পাঠিয়েছে তাকে অবশ্যই থ্যাংক ইউ। ঠিক আছে, চলো তাহলে আমরা এখানে বিতে আনসার পেয়ে যাচ্ছি। পরের কোশ্চেনে চলে আসছি। নিম্নের কোনটি কোনো ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য প্রকাশ করতে পারে না? তাহলে অপশানটা নাও। এইখানে 3টে যে পার্ট আছে, এই 3টে দৈর্ঘ্য যেগুলো দেওয়া আছে, এই দৈর্ঘ্যের মধ্যে একজন আছে সেটা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। এটাই কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো এটার ধারণাটা নাও যে ত্রিভুজ আঁকতে গেলে আমাদেরকে কি করতে হবে। ত্রিভুজ আঁকার শর্ত হচ্ছে ছোট দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু বা বড় বাহু থেকে যেন বড় হয়। ঠিক আছে, এইটা হলো মেন শর্ত। অনেকে ভুল করে যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হলেই হবে, না, এটা কিন্তু ভুল। ভালো করে শোনো, ছোট দুটো বাহুর যোগফল বড় বাহু থেকে বড় হতে হবে, এইটা হচ্ছে তথ্য। ঠিক আছে, এইটা হলো মেন। এবার আমরা তাহলে ছোট দুটো বাহুর যোগফল করি। 5 আর 6 এখানে সবচেয়ে ছোট, তাহলে এদের যোগ করলে হচ্ছে 11। তাহলে এই 11টা কি তৃতীয় বাহু থেকে বড়? তো 7 থেকে বড় বাহু থেকে বড়। তো তাহলে কিন্তু আমাদের একটা ত্রিভুজ আঁকা যাবে। কিন্তু প্রশ্নে তো নেগেটিভ উত্তর চাচ্ছে যে যাবে না। পরেরটা কি হবে?
2 আর 5 যোগ করলে আমাদের হচ্ছে 7, তৃতীয় বাহু বা বড় বাহু থেকে বড়, অবশ্যই এটাও কিন্তু আঁকা যাবে, এটা কারেক্ট আনসার। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার বলতে এখানে অপশান ইনকারেক্ট যেটা, সেটা আমাদেরকে কারেক্ট অপশানটা বুঝতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদেরকে উত্তরটা, প্রশ্নটা চাচ্ছে কি নেগেটিভ আনসার, ওই জন্য আমরা দেখব যেটা বাদ যাবে সেটা। তো এখানে দেখো 2 আর 3 যোগ করে কিন্তু আমাদের 5 হচ্ছে। এখন খেয়াল রাখো এই 5 কিন্তু এবার উল্টো, এই কিন্তু 5-এর থেকে 7 বড়, তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু বাদ চলে যাচ্ছে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের দেখো 7 থেকে কিন্তু আমাদের এখানে 5-এর থেকে বড় হয়ে গেল। ঠিক আছে, তাই জন্য এটাও হবে, কিন্তু আমাদের উত্তর হিসেবে কিন্তু ওরা এটাই প্রশ্ন থেকে পেয়ে নেব। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আঁকা যাবে না হচ্ছে এইটাতে, অর্থাৎ অপশান সি কিন্তু আমরা রাইট অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেন বলছে সঠিক উক্তি কোনটি। এখানে সঠিক উক্তি যেটা আছে সেটা আমাদেরকে বার করতে বলছে। অপশান এ বলছে √49 একটি অমূলক সংখ্যা। অপশান বি বলছে -a ইন্টু -b ইজ ইকালস টু মাইনাস অফ ab। অপশান সি বলছে a প্লাস বি ব্র্যাকেট দিয়ে তারপর প্লাস সি, তারপর বলছে সমান a প্লাস দিয়ে ব্র্যাকেট সি বি প্লাস সি। এখন অপশান ডিটা কি বলছে, x ইজ ইকালস টু 2 এবং y ইজ ইকালস টু 3 হলে এটা বলছে 2 3 ইজ ইকালস টু x ইন্টু ওয়াই। ঠিক আছে, এখানেই দেখো x ইন্টু ওয়াই মানে অ্যাকচুয়ালি এই 2 আর 3-এর গুণফল, তাহলে 2 আর 3 গুণ করলে তো 6 হয়, 23 কেন হবে, তাহলে এটা আমাদের কিন্তু বাদ চলে যাচ্ছে। আর এটা প্রথম অপশান যেটা বলেছে √49 একটি অমূলক সংখ্যা, কেন, এটা তো রুট থেকে বার হলে 7 হয়, 7কে তো আমরা p/q আকারে লিখতে পারি, তাহলে এটাও কিন্তু আমাদের বাদ চলে গেল। আর -a ইন্টু -b ইজ ইকালস টু -ab, কেন, এটা হবে -a প্লাস ab হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু এই অপশানটাও কিন্তু আমাদের ভুল। তাহলে এখানে কিন্তু আমাদের অপশান সি কিন্তু লুকিয়ে আছে সঠিক উত্তর। এইটা হচ্ছে একটা সংযোজক প্রক্রিয়া, যেদের তিনজনকে যোগ করা, যদি প্রথমে a প্লাস বিকে যোগ করে তার সঙ্গে সিকে যোগ করো যা হবে a, তারপরে b প্লাস সি যোগ করে তার সঙ্গে যোগ করলেও কিন্তু একই ভ্যালু পাবে। ওই জন্য কিন্তু আমরা এটা অপশান সি কিন্তু রাইট অ্যান্সার পাচ্ছি। ওকে, এটাকে সংযোজক প্রক্রিয়া বলা হয়, সংযোগ প্রক্রিয়া যে আমরা অঙ্ক করি সেটা। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসব। পরের কোশ্চেন বলছে তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 2:3:4 হলে এবং তাদের গুণফলও দিয়ে দিয়েছে, সংখ্যা তিনটির গসও কত। অপশানটা নাও, প্রত্যেকে আনসার কমেন্টে জানাও। ঠিক আছে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেব। দেখো এখানে যে সংখ্যা তিনটি আছে তাদের অনুপাত আমি জানি, আমি একটু ডিটেলসে তোমাদের বলি যাতে বুঝতে সুবিধা হয়। এখানে আমি কি করলাম, প্রথম সংখ্যাটা 2x, পরের সংখ্যাটা 3x, তারপরের সংখ্যাটা 4x, তাহলে এদের গুণফল, তাহলে 2x ইন্টু 3x ইন্টু 4x, এইটাই আমাদের কিন্তু আসবে কত, 6 4 8। এখন খেয়াল রাখো এটাকে আমরা 2 দিয়ে ক্যান্সেল করতে পারছি। ওকে, এবারে আমরা 3 দিয়ে ক্যান্সেল করব, 3 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 1 0 8। এবার আমরা 4 দিয়ে ক্যান্সেল করব, তাহলে আমাদের এ পাশে এক্স কিউব হচ্ছে 3x যেহেতু 27, তাহলে এক্স কিউব যদি এ পাশে থাকে ও পাশে আমাদের কি হবে, অ্যাকচুয়ালি 27 মানে 3-এর কিউব, তাহলে কিউব √27 মানে এখানে অ্যাকচুয়ালি 3। ঠিক আছে, তাহলে এক্স এর যে মানটা সেটা হচ্ছে 3। আর খেয়াল রাখো এদের যে গসাগু না সেটা এক্স, কিন্তু এক্স, তাহলে এক্স এর যে মানটা এসছে সেটা কিন্তু আমাদের এক্স এর যে গসাগু যেটা আসবে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ অপশান ডিতে কিন্তু আমরা রাইট অ্যান্সারটা পেলাম। ওকে, ক্লিয়ার, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, তাহলে ওই ব্যক্তির মূলধন কত। খুব সহজই একটা অঙ্ক এবং খুব ভালো একটা অঙ্ক, তোমরা প্রত্যেকে আনসারটা কমেন্টে জানাতে থাকো। ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। যেহেতু এখানে বার্ষিকের কথা বলছে, অর্থাৎ এটা আমরা 1 ইয়ার ধরে নেবো। ওকে, 1 ইয়ার ধরে নেবো, আর এখানে 4% থেকে কমে গিয়েছে। ঠিক আছে, তাহলে কতটা কমেছে আমরা একটু ডিফারেন্সটা বার করে নিই। ডিফারেন্সটা হচ্ছে 4 মাইনাস এটা, তাহলে এটা পার্সেন্টেজ, এটা টোটালটা পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে এটা আমরা বিয়োগ করবো কিভাবে, 4 - 3 - 3/4, এটা বিয়োগ করলে প্রথমে 1 আসছে, 1 - 3/4, ঠিক এইভাবে বিয়োগ করলে তোমাদের একটু সুবিধা হবে, নইলে আবার সেই ভেঙে করতে হবে। এটা বিয়োগ করলে দেখো, এটা বিয়োগ করলে আসবে আমাদের 1/4, তাহলে 1/4% মানে কিন্তু আমাদের হচ্ছে 60 টাকা। তাহলে 1% মানে কত, 1% মানে 4 × 6 = 24 টাকা,
24 পাশে একটা 0 240 টাকা। তাহলে 1% আমরা যেটা পেলাম, খুব ঠান্ডা মাথায় বোঝো, 1% যেটা আসলো সেটা হচ্ছে আমাদের 240 টাকা। তাহলে 100% করে দাও, তাহলে পাশে দুটো শূন্য বাড়িয়ে দাও, তাহলে আমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 24,000। অর্থাৎ কিন্তু আমরা অপশান বিতে কিন্তু রাইট অ্যান্সারটা পেলাম। ওকে, অপশান বি কিন্তু আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, 1 ইন্টু 2.9 ইন্টু 1 ইন্টু 2.9 ইন্টু 1.29, এভাবে আমরা পরপর প্রত্যেকটা গুণ করতে বলছে আমাদের। এবারে আমি তোমাদেরকে বলবো এই ধরনের অঙ্কগুলো খুব সহজে হবে, তোমরা অপশানটা নিয়ে একটু আনসারটা কমেন্টে জানাতে থাকো, আমি তোমাদেরকে হেল্প করে দেবো। বলো আনসারটা বলো। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গুণ করতে হবে না, এমন একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলবো, কোনো গুণ করার কিচ্ছু দরকার হবে না। খেয়াল করো, এখানে সেম কিন্তু 3 বার করে আসে, এখানেও সেম কিন্তু 3 বার আসে, এখানে জাস্ট একবার করে আসে, তার আগে এখানে একটা 12 আসে। তাহলে এখান থেকে আমি জাস্ট এই 12টাকে ভেঙে নেবো 3 ইন্টু 4। খেয়াল করো এই দুজনের যোগফল কিন্তু 4 হয়, আমরা ওটাই কিন্তু করতে চাইছি। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 ইন্টু 4টাকে আমি লিখবো 1.29 প্লাস 2.71 হলো, ইন্টু 1.29 ইন্টু 2.71। এই যে জিনিসটা আসলো না, এবার এটাকে যদি আমি এ ভাবি, তাহলে এখানে দেখো এটা যদি আমরা বি ভাবি, তাহলে এখানে আমাদের এ, এখানে বি, এখানে এ, এখানে বি, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু, দেখো প্রথমে আসছে আমাদের, আচ্ছা এটা এ প্লাস বি ইন্টু এ বি, বা এ বিটা প্রথমে রাখলে সুবিধা হতো, এই জায়গায় রাখলে অ্যাকচুয়ালি সুবিধা হয়, 3ab ফর্মুলাটা এরমই থাকে, আমরা ওই জন্য এ বিটাকে আগে নিয়ে আসলাম। ওকে, তাহলে এই যে ফর্মুলাটা আমাদের পড়েছে এটা হচ্ছে জাস্ট এ প্লাস বি তার কিউব, জিনিসটা বোঝো, এ প্লাস বি তার কিউব। তাহলে এ প্লাস বির মান আমরা এক্ষুনি পেলাম 4, তাকে ঘিরে দিয়ে কিউব করলে, 4কে কিউব করলে হয় 64। এখন আমি তোমাদেরকে বলবো, হয়তো তোমরা পরীক্ষা হলে এই ফর্মুলা অনেক সময় নাও জানতে পারো, ঠিক আছে, বা ভুলে যেতে পারো। দেখবে এখানে 3 বার আসে, এখানেও 3 বার আসে, ঠিক আছে, এরকম দুবার যদি এরকম 3 বার করে থাকে, আর বাকিগুলো দেখবে ওরা অটোমেটিক্যালি ওইভাবে ব্যালেন্স করা থাকবে, এই দুজনার যোগ করে দেবে, এই প্রথম এ আর বি, অর্থাৎ এই দুজনার যোগ করবে 1.29 প্লাস 2.71, যোগ করবে করে কিউব করে দেবে। ঠিক আছে, 3 বার থাকলে যোগ করে কিউব করে দেবে, তাহলে হচ্ছে আমাদের 4কে কিউব করলে 64। এভাবেই কিন্তু আমরা সঠিক উত্তরটাই পৌঁছে যাব, অর্থাৎ অপশান ডি কিন্তু আমার এক্ষেত্রে রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে। ওকে, চলো পরের কোশ্চেনে আমরা চলে যাব। আজকে তোমাদেরকে এই অঙ্কটা আমি এইচডব্লিউ ছেড়ে দিলাম, ঠিক আছে, যে 5 প্লাস √5 এর বর্গমূল কত হবে। অপশানটা নাও, নিয়ে প্রত্যেকে কমেন্টে আনসারটা জানাবে। এটা তোমাদের এইচডব্লিউ, ঠিক আছে, এটা কমেন্ট করবে, প্রত্যেকে এটা কমেন্ট করবে। ওকে, এটা তোমাদের কমেন্ট চাই, ক্লাসের শেষে কমেন্ট করবে, এখন করো না, ক্লাসের শেষে তোমরা প্রত্যেকে এর আনসারটা কমেন্টে জানাবে, আনসারটা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকে এখানেই ছাড়ছি, আর আবারও বলি আমরা 10 তারিখে মক টেস্ট নেব ফ্রি, এই 10 তারিখে মক টেস্ট নেব ফ্রি। সেই মক টেস্ট দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমি মক টেস্টের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ওখানে 150 নাম্বারের প্রশ্ন হবে, কোনো পিডিএফ না, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে কিভাবে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে একটা ক্লাসে, দরকার হয় সেই ক্লাসে আমি মক টেস্টের বিষয়ে আলোচনা করে দেবো, যে এইভাবে তোমরা পরীক্ষাটা দেবে। পুরো তোমাদের সামনে প্রশ্নগুলো পরপর চলে আসবে, তোমরা জাস্ট অপশান ক্লিক করবে, একটা করে সিলেক্ট হয়ে যাবে, তারপরে তোমরা সাবমিট করবে, দেখবে ওখানে অটোমেটিক্যালি কত স্কোর তোমার সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়ে দেবে। এবং তারপরে আমার এখানে যে ডেটাটা থাকবে, তোমাদের নাম তো ওখানে লিখতে হবে, সেই নাম অনুযায়ী তোমরা কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছ সেটাও কিন্তু আমি তোমাদের এখান থেকে পরে আবার একটা ক্লাসে আলোচনা করে দিতে পারবো। ওই জন্য তোমার কত স্কোর হবে এই বিষয়টা জানার জন্য অবশ্যই এই মক টেস্টটা অ্যাটেন্ড করো, অবশ্যই এই মক টেস্টটা অ্যাটেন্ড করো। ঠিক আছে, ওই জন্য বেশি বেশি একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা যে মক টেস্টটা নেব ফ্রিতে নেব। ঠিক আছে, আপাতত এখন একটা 10 তারিখে মক টেস্ট হোক, তারপরে আবার যদি আমরা সময় সুযোগ পাই এবং ম্যানেজ করে উঠতে পারি,
ঠিক আছে, 150টা প্রশ্ন পুরোটাই টাইপ করা প্রশ্ন থাকবে। ঠিক আছে, একদম সাইডে আপলোড করা প্রশ্ন, টাইপ করা। ঠিক আছে, এই যেরকম আমার ক্লাস হচ্ছে না, এই যেরকম টাইপ করা প্রশ্ন, এরকম টাইপ করা প্রশ্ন থাকবে এবং অপশানগুলো এরকমভাবে থাকবে এ বি সি। তোমাদের জাস্ট একটা করে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলে সি অপশান যদি সঠিক হয় বা ডি অপশান সঠিক হয়, সেটা ক্লিক করলেই আনসারটা হয়ে যাবে। এইভাবে 150টা প্রশ্ন থাকবে। তো যাই হোক, আমরা এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং প্রত্যেককে আবারও থ্যাংক ইউ।